আসসালামু আলাইকুম গাইস। আমি আমার ছোট বউয়ের জন্য আজকে যে কত বড় বিপদে পড়ছি, মান সম্মান তো সব শেষই। স্বামী বলো, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, সন্তান করে সন্তান পাওয়া যায়। জীবনের সন্তান না হইতে মা ডাক সন্তান না, তোমার বিপদে দাঁড়াই বেড়ায়। আমি বললাম আমার ধুতি গানবো আর প্রোগ্রাম দেবো। তুমি চিন্তা করো তোমার বাচ্চা দিয়ে যার বাচ্চা হয় কি। আমি কত কষ্ট করে 4 বছর এই পোলারে লইয়া ডিউটি করে বাচ্চা দিই কে আমার কি বেঁচে দিত না। আমার বাবার কি অবস্থা নাই, আমার বাইরে আমার দেখতো না, শুধু বাচ্চার মুখের দিকে তাকাইয়া আর আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়টার মধ্যে এখন আছি। জানি না একটু পরে হয়তো আমার চোখ দিয়ে পানিও চলে আসবে পুরো ঘটনা বলতে গিয়ে। আমার ছোট বউ আমার এত বড় পরীক্ষা নিবে আমি আর কি কখনো ভাবতেও পারি নাই। কাজটা কি করছে আপনার স্ক্রিনে হয়তো কিছু ক্লিপ দেখতে পাইতেছেন, কিছু বুঝবেন না আমি বিস্তারিত না বললে। তো বিস্তারিত ওইভাবে ঢালাওভাবে বলাও যাবে না, বিষয়গুলো একটু মানে বুঝতেই পারতেছেন। আচ্ছা যাই হোক, আমি বুঝাই বলি প্রথম থেকে। কালকের ভিডিওতে আমি বলছিলাম আমার বড় বউকে আনতে যাবো আজকে শুক্রবারই। কালকের ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেন নাই, কারণ আপলোড দিতে দিতে রাতের 12টা বেজে গেছিলো। কালকের ভিডিওটা ছিল আমার ছোট বউ আর মায়ের কাছ থেকে আমি শেষ বিদায় নিচ্ছি। তারা দুইজনের আমি অনেক বলছি চলো বড় বউকে আনতে যাই, তারা যাবে না। তো আমি আর আমার আব্বু যাওয়ার কথা। তো এখন তাদের কাছ থেকে শেষ বিদায়ের ভিডিও ছিল কালকে। আর কালকের ভিডিওতে শেষ বিদায় নিছি এমন না, যাইতাছি ভালো থাকো ইত্যাদি ইত্যাদি এমন না। ছোট বউরে যাওয়ার আগে 15,000 টাকার গিফট করে গেছি। ছোট বউর মেইন অভিযোগ যেটা, ছোট বউরে ভালোবাসি না। ভালো না বাসলে এত টাকা 2 দিন পর পর এটা সেটা কার জন্য খরচ করছি এতগুলো দিন। দিন শেষে আইসা এই অভিযোগটাই দিল, ভালোবাসি না। আর এত বড় একটা কাজ করে বসলো, স্বামীর ভালোবাসা নাই, এটা নাই সেটা নাই, এই অভিযোগে এত বড় একটা কাজ করলো। তো প্রথমে কালকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, এই ভিডিওটা পুরো শেষ কইরা কালকের ভিডিওটাও দেখা জরুরি। তো কালকের ভিডিওটা ছিল শেষ বিদায়ের ভিডিও। কালকের ভিডিওতে আমি এই কথাটাও বলছিলাম আপনাদের সবাইকে যে আমার বড় বউকে আনতে যাব হচ্ছে আজকে সকাল ফজরের নামাজের পরে রওনা হব এক, আর দ্বিতীয় হচ্ছে জুমার নামাজের পর রওনা হব। এটা হচ্ছে আমার শরীরের উপরে, কারণ কালকে বৃহস্পতিবার ছিল, মানে গতকাল বৃহস্পতিবার ছিল আমার ভার্সিটির ফার্স্ট ক্লাস। তো আমার ফার্স্ট ক্লাস করে আসার পরে বাসে ওঠার পরে আমার শরীরটা মোটামুটি খারাপ, তো খারাপ হয়েছে। তারপর সব কিছু মিলে আমি বলছি যদি সুস্থ অনুভব করি সকাল সকাল বেরোবো, আর যদি শরীর এমন খারাপই থাকে তাহলে জুমার নামাজের পরে যাব। এখন তো আমার কথা মতো আমাদের বাড়িতে বাড়িতে আমার সকালে শরীর ভালো লাগে নাই, চাই নাই। আর মনটাও কেমন কেমন করতেছিল, সব কিছু মিলে মানে একটা ভিতরটা একটু ভারী হয়ে আসছিল। তো আমি ভাবছি এটা হচ্ছে বড় বউকে আনতে যাইতেছি এতদিন পরে সব কিছু মিলে। কিন্তু এখন বুঝতেছি আমার জীবনের সবচেয়ে বড় বিপদটা যে আজকে আসবে, এই জন্য আমার কালকে থেকে একটু কেমন কেমন জানি লাগতেছিল। সকালে এটা অনেক বাড়ছে। কালকে রাতে বিশ্বাস করবেন কি না, ঘুমাই নাই, ঘুমের মাঝখানে উঠে বইসা আছি, একটু কেমন কেমন জানি করতেছিলাম ভিতরটা। তো যাই হোক, এত কথা বিস্তারিত এখন বলে লাভ নাই। তারপরে হইল কি, সকালবেলাও শরীর ভালো লাগতেছে না, তো গেলাম আমরা, রওনা হয়েছে হচ্ছে 2:30 বাজে, জুমা নামাজের পরে দিয়ে থেকে রওনা হয়েছি। তো সমস্যা নাই, 2:30 বাজে যে আমরা রওনা হয়েছি, তো আধা ঘন্টা কি 40 মিনিট হয়েছে বের হয়ে গেছি। 40 মিনিট পরে ছোট বউ ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে কি আপনি কি সত্যি বড় বউকে আনতে চাইতেছেন? তো আমি তো একটু রাইগা গেছি, এটা কি ধরনের কথা, বড় বউকে আনতে যাওয়ার জন্যই তো এতদিন ধরে এত যুদ্ধ করতেছি। রাস্তার মধ্যে তারা ফোন দিতেছে আপনি কি বড় বউকে আনতে যাইতেছেন কিনা। তো গেছে তো মেজাজটা গরম হইয়া। তারপরে একটু মানে ফাইজলামি করো না, ফোন রাখো। তখন আমার আবার প্রশ্ন করতেছে, একই প্রশ্ন রিপিটেড, সত্যি যাইতেছেন তো, বড় বড়ি আনতে যাইতেছেন? তো একটু কেমন করে জানি কথা বলতেছে, মনের ভেতরে লাগছে আর একটা খটকা। তো পাত্তা দেই নেই, মানে সব কিছু মিলে ওই বড় বড় নিয়ে একটু টেনশন বেশি। তো টেনশন হওয়াটা স্বাভাবিক না, আমার ছেলের আজকে কতগুলো মাস আমি দেখি না। তো যাই হোক, সব কিছু মিলে একটু ভাবছি অন্যদিকে টেনশনটা, কিন্তু ছোট বউরে নিয়ে এত সিরিয়াসলি দেখি নাই। কারণ ছোট বউরে আমি সবসময় মনে করছি অনেক স্ট্রং মেন্টালিটির একটা মেয়ে। আর যাই করুক ও কখনো নিজের ক্ষতি করবে না, মানে মানসিকভাবে ওর আমি যথেষ্ট শক্ত মনে করছি, শারীরিকভাবেও স্ট্রং মনে করছি, মানে সব দিক দিয়েই। একদিন পাঞ্জা লড়াইও লাগছিল আমার ছোট বউ আর বড় বউ। বড় বউ কিন্তু ছোট বউয়ের থেকে মানে শক্তিও ভালো, স্বাস্থ্য ভালো, দেখে মনে হবে যে বড় বউ জিতবে, যে কোনো একটা মারামারি হোক পাঞ্জা হোক। তো পাঞ্জার লড়াইও জিতছিল ছোট বউ। তো ছোট বউর আমি সব দিক দিয়ে স্ট্রং মনে করি। আর ফ্যামিলিও, ওর বাবা ছিল রিটায়ার্ড আর্মি, তো এখন বর্তমানে রিটায়ার্ড আর্মি। ও যখন ছোট তখন থেকে ওর বাবা আর্মি। ও জন্মই হয়েছে ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্টে সম্ভবত একটা কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকতো। তো ওর মানে বেড়ে ওঠাটা অনেক স্ট্রং মনে করছি ওরে। ওর ভাই রানিং একটা আর্মি, হ্যাঁ এক ভাই কিছুদিন আগে চাকরি পেয়েছে, তো আরেক ভাই তো অনেক 7-8 বছর ধরে আর্মিতে কাজ করে। তো এত স্ট্রং একটা ফ্যামিলির মেয়ে এই ধরনের কাজ করতে পারবে, এটা চিন্তার বাইরে ছিল। তো
পরে আমার 40 মিনিট পরে যে কথাটা বলতেছিলাম ফোন দিছে। তো তারপরে আমি তো পাত্তা দিই নাই। ঠিক ঠিক 5 মিনিট পরেই শুরু হয়েছে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মোমেন্টটা। 5 মিনিট পরেই ফোন দিয়ে বলতেছে আমি মানে কি কাজটা করছে গাইস, আমি এখন বলতে গিয়ে কানবো না বলার মতো না। ও তো এখনো হসপিটালে, আমি আর কি বাসায় আসছি একটু কারণে। তো আমি আমার এখনই চলে যাব। ভিডিওটা মাঝখান থেকে ভাবলাম কইরা যাই। তো আপনাদের আমি একটা পোস্ট দিয়েছিলাম হসপিটালে, তো আপনারা দেখছেন ভর্তি তো রাইখে আসছি 2-3 ঘন্টা হয়। তো জানি না এখন সামনে কি হবে, আরও কি করছে আমি বিস্তারিত আর কিছুতে যাইতে চাই না। আর কিভাবে কি করছে এর বিস্তারিত আমি কিছু বলবো না, কারণ এরা একটা মান সম্মানের প্রশ্ন, আর সবাই অনেক বেশি টেনশনে পড়ে যাবে। আমাদের অডিয়েন্সরাও যেমন টেনশনে পড়বে, মানে সবাই অনেক বেশি প্যানিক করবে। আর ও এখনো হসপিটালে, জিনিসটা আমি বিস্তারিত কিছু বলতে চাই না। তো ইনশাল্লাহ যেটা বলতেছিলাম, আম্মু ইনশাল্লাহ ওরে দেখছেন তো স্যালাইন লাগাইছে। তো স্যালাইন লাগানো কথা না, আরও কিছু করছে, তো সেগুলো আমি এখন বিস্তারিত প্রসেসে যাব না। তো মেইন কথা হচ্ছে ও, আমি একটু শর্ট করে যদি বলি, কিছু ট্যাবলেট খাইছে, এক কথায় সোজা কথা। তো কিছু ওষুধ খাইছে, তো ওষুধগুলোর কারণে এখন ওর কোনো ক্ষতি হবে না আশা করতেছি। আমাদের যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার নেওয়া হয়েছে অলরেডি। তো নিয়ে এখনও স্যালাইন লাগানো আছে। স্যালাইন লাগানোটা কিন্তু মানে স্যালাইন দেওয়াটা কিন্তু ফার্স্ট স্টেপ না। ফার্স্ট স্টেপ হচ্ছে ওরে করা হয়েছে, ওইটা আর কিছু বলবো না। সেকেন্ড স্টেপে এখন স্যালাইন লাগানো আছে। যাই হোক, এইগুলো এখন আর কিছু বলতে চাই না। ও মোটামুটি নিজের একটা ক্ষতি করছে। তো আমি কিভাবে আসলাম, তো 40 মিনিট হয়েছে মোটামুটি, আমরা কিছুটা রাস্তা আগায় গেছি বুঝতেই পারতেছেন। তো ইনস্ট্যান্ট যখন 5 মিনিট পরে ফোনটা দিছে, মানে শুই না, আমি তো প্রথমে বিশ্বাস করব কি করব না, মাথা তো পুরা ঘুরে গেছে, এটা কি বললো। আর বাসায় কিন্তু আমাতুর আছে, আম্মু ডিউটিতে, আমি আর আব্বু চলে গেছি বাসায়। এখন মানে আরো মানুষ আছে, বারাটিয়ারা আছে, তারপর একেবারে ক্লোজ ফ্যামিলি মেম্বারটা তো নাই। ইনশাল্লাহ ছোট বউয়ের ক্ষতি হবে না। যতটুকু ট্রিটমেন্ট নেওয়ার সাথে সাথেই নেওয়া হয়ে গেছে, যেহেতু আম্মু নার্স, মানে সুবিধা হয়েছে সব কিছু। প্রথমে তো আমরা গেছিলাম তো খানপুর হসপিটাল আমাদের নারায়ণগঞ্জে, যেটা হচ্ছে সরকারি সবচেয়ে বড় হসপিটাল। তারপর হচ্ছে আম্মুর ক্লিনিকে নেওয়া হয় ভালো ট্রিটমেন্টের জন্য। আরও মানে বুঝেনি তো, আম্মু ওই জায়গায় 30 বছর কাজ করে, আম্মুর যথেষ্ট ভালোভাবে দেখতে পারবে। আম্মুই সবচেয়ে সিনিয়র, অন্য হসপিটালে এটা দেখা হবে না। তো যাই হোক, পরে হচ্ছে এখন ছোটো বউ মোটামুটি আশা করি সুস্থ হয়ে যাবে। কি হয় না হয় এটা তো আপনারা দেখতেই পাবেন। তো ও এখন হচ্ছে ঘুমাইলে উঠে, কখন ঘুমাইলে কী ধরনের আচরণ করে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন। তো এখনও তো ঘুমায় নাই, ঘুমাইতে যতটা পারি আমি বলছি জায়গা থাকো। তো আশেপাশের মানুষের সাথে অনেকেই আছে, গল্প করতেছে। আর আমার যে এখনও স্ট্রং দেখতে পাইতেছেন, আমি ফার্স্টে আসা পর্যন্ত স্ট্রং ছিলাম, যখন এসে সামনাসামনি দেখলাম। তো বাসায় তো আমি বললাম আমাদের নিজেদের মানুষ বলতে কেউ ছিল না, একদম ক্লোজ আমাদের নিজেদের মানুষ বলতে যেটা বোঝায়। তো তারপরে আমি যখন যাই রাস্তায়, আজকে হচ্ছে শুক্রবার, আমাদের এলাকা দিয়ে হচ্ছে আবার হচ্ছে বৃষ্টি, গাড়ি পাওয়াই যাইতেছে না। অনেকক্ষণ গাড়ি পাওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছে 20 মিনিট। এদিকে আমার আসতে আসতে লাগছে সব কিছু মিলে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। তখন অবস্থা রাখি, যত দেরি হবে ততই সমস্যা। তো যে কোনো একটা সমস্যা হলে যত দ্রুত হসপিটালে যাওয়া যায়। তারপরে হচ্ছে গিয়ে ওই পার যখন গেছি রিক্সায় উঠছি, তো আমি অঝরে কান্না শুরু করে দিছি। আর আর সহ্য করার মতোই না। মানে কার জন্য এতদিন এত কিছু করলাম, এই এত খরচ, আজকে যদি টাকা জমাইতাম কত টাকা হয়ে যেত আমার। আমি নিজের জন্য কিছুই করি না। এই যে আমি এত ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ি, আমার কত কিছু দরকার, আমি একটা ফ্রেন্ডও বানাই নাই এখন পর্যন্ত, কারোর সাথে আমি কথাও বলি নাই। মানে নিজের মতো চলি, আমার কোনো এক্সট্রা খরচের কোনো ইচ্ছেই নেই। 2 দিন আগে আইপিএস স্ট্যান্ড ফ্যান, আইপিএস 40,000, স্ট্যান্ড ফ্যানটা 15,000, ওর বিবাহ বার্ষিকীর দিন পর্দা কিনলাম 25,000। এই 2 দিন আগে হচ্ছে আরও 5,000 টাকার জিনিস আনলাম, ওর ছোট ছোট শখ যেগুলো আছে। তো আমি কি এখন বড় বড় আনবো না? বড় বউর কাছে হচ্ছে আমার ছেলে, এইটা কি সম্ভব? ছোট বউ যে পাগলাম এটা এতদিন পড়াশোনা করতেছে। তো আমি বুঝতে পারি ওর হচ্ছে জীবনে হচ্ছে আমি প্রথম স্বামী। তো আমার হচ্ছে দ্বিতীয় বউ হইতে পারে। আম্মু যে কথাটা বলে না, তোমার দ্বিতীয় বউ, তুমি তো ওর তো আর তুমি দ্বিতীয় স্বামী না, তুমি তো ওর প্রথম স্বামী। তো এটা তো আমি জানি। আমি তো ওর কোনো কিছু দিয়ে কম দিতেছি না। আপনারাই দেখা বলেন কোন জিনিসটা ওরা কম দিছে আর কোন জিনিসটা আমি বড় বড় দিয়ে দিছি। বড় বড় তো আমি এই কদিনে কোনো টাকাই দিই নেই, কিছুই দিই নেই ধরতে গেলে। তো তারপরেও যখন ছিল, কোন জিনিসটা আমি কম দিছি? সব সময় ও যখন অসুস্থ, আমার ছোট বউ যখন অসুস্থ, জিনের সমস্যা, 1 মাস টানা ওর সাথে থাকলাম। যেটা নিয়েই হচ্ছে বড় বউয়ের মনে সবচেয়ে বড় কষ্টটা লাগলো। বড় বউ গেল বাবার বাড়িতে। তো ওরে কি কম দেওয়া হইলো আজ পর্যন্ত, ও যে আইসা আমাদের মান সম্মান সব কিছু আজকে এইভাবে শেষ করলো?
মানে এই মানুষ আর জীবনে কারো কাছে মুখ খুলে বলতে পারবো আমার দুই বউ মানে এতদিন যা করছে ঝগড়াঝাটি যা করছে সব মানা যায়, আজকে শেষ সীমাটা অতিক্রম করে দিয়ে গেল। মান সম্মান তো সবই শেষ, আর জীবনে কখনো বলতে পারবো না যে আমার দুই বউ ভালো, দুই বউ মিলে যাবে। আশা করার আর বিন্দুমাত্র চান্সটা নাই আমার দুই বউ যে মিলবে। এখনও যাওয়া মনের ভিতরে 1-2% আশা ছিল আমার দুই বউ হয়তো আবার মিলা যাবে, তো আজকের পর থেকে আর কোনো আশা নাই। যদি ও সুস্থ না হইতো, আজকে কিছু একটা হয়ে যেত, যদি আর না থাকতো, তো চিন্তা করেন আমার অবস্থাটা কী হইতো। আমি জীবনে নিজেরে মাফ করতে পারতাম না, এর ট্যাকেলটাই কীভাবে দিতাম। সব মানুষ কত আইনি জটিলতা, এটা সেটা কত ঝামেলার মধ্যে পড়তাম। সেগুলো বাদ, নিজেরই কীভাবে মাফ করতাম। ওরে রাইখা যাওয়াটাই কোনোভাবে উচিত হয় নাই। জোর করে এলো বাইন্ধ হইলো, নিজের সাথে নিয়ে যাওয়া উচিত ছিল। এখন ওর সাথেই সারাদিন থাকতে হইব, ওরে দেখে রাখতে হইব। কী করে না করেন, কী করবো গাইস আপনারা বলেন, করার মতো কিছু নাই। তো যাই হোক, বড় বউরে তারপর হচ্ছে আমি ফোন দিয়ে জানাইছি সব কিছু, বলছি তো বড় বউরে সরাসরি ক্লিপই দিছি, ডিটেলস বলছি। আপনাদেরকে বললাম তো পাবলিক প্ল্যাটফর্মে ডিটেলস বলা যায় না। ডিটেলস বলার পরে বড় বউ হাত পা কাঁপতেছে, তাই আমি বড় বড় বলছি তুমি সম্ভব হইলে কালকে নিজেই চলে আসো। তো এদিকে আসার পরে আমরা যা করার করতেছি। মানে ওই তো কাবিন বাড়িতে যা ভাই যা মন চাতা, আমার তো আজকে জীবনই শেষ হয়ে যেত। ছোটো বউর কিছু হয়ে গেলে আমি কি আর জীবনে ভালো থাকতে পারতাম? ওরে ছাড়া তো আমিও বাঁচবো না। আমি তো ওরা অনেক ভালোবাসি, আমার দুই বউয়ের একজনের ছাড়াও আমি আর কি দিন শেষে বাইচে থাকতে পারবো না। আমার দুইজনেরই লাগবে, দুইজনেরই এখন ভালোবাসা সব কিছু গুছায় রাখতে হবে। একজনের ছাড়াও তো আমি ভালো থাকতে পারবো না। বড় বউ নাই যেমন অস্থির, ছোটো বউরে তো আমি এটা বুঝাইতে পারি না। ছোটো বউর সাথে ঝগড়া করি যাই করি, দিন শেষে আমার বাড়িতে আছে, আমার কাছে আছে, আমার মাথাটা ঠান্ডা। তো ও না থাকলে তো আমিও বেঁচে থাকবো না। আমার তো দুইজনেরই ভালোবাসি, দুইজনের করে আমার সন্তান আছে, দুইজনেরই আমি জীবনের প্রথম ভালোবাসা। আমার বড় বউয়ের জীবনেরও আমি প্রথম ভালোবাসা, ছোটো বউর আমার প্রথম ভালোবাসা, এটা আমি জানি। দুইজনেরই আমিও আমার জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসি। তো আমার ভালোবাসার কোনো কমতি নেই। এখন বড় বড় তো সিচুয়েশনটা বুঝতে হবে, তাই আমি বলছি তুমি বাসায় এক্সপ্লেন করো সব কিছু মিলাইয়া, তো তুমি নিজে চলে আসো, যেটা সবচেয়ে বেটার। তো বড় বউয়ের পরিবার যখন এই কথা শুনছে, তো এখন তো আরও ভয়ে তাদের মেরে পাঠাইতে চাবে না। বড় বউ এখন ওই যে কাবিনের টাকাও বাড়াইতে চায় না, আরেকটা কি জানি স্টাম্পে সই এগুলো করতে চায় না, এগুলো করতেছে ওর পরিবার। এখন আমি বড় বড় সব সিচুয়েশন ব্যাখ্যা করছি। দিন শেষে আমার বড় বউ কিন্তু আমার ছোটো বউরে ভালোবাসে। ছোটো বউ যাতে সংসারে ভালো থাকে, ছোটো বউ যেহেতু বড় বউরে সহ্য করতে পারে না, এই জন্যই কিন্তু বড় বউ গেছিল। সব কিছু মিলে বড় বউ দুইটা কারণে গেছে। এক হচ্ছে আমি ছোটো বউরে সমস্যার কারণে ছোটো বউয়ের সাথে টানা 1 মাস ছিলাম, এটা একটা কষ্ট পেয়েছে, এটা কষ্ট প্রতিটা মেয়েই পাবে। তো এখন অসুস্থ আমি কী করবো? এই যে আজকে আমার হাত বাঁধা, ও হসপিটালে ভর্তি, এখন কি আমি চাইলেও যাইতে পারবো ওরে রাইখে বড় বউয়ের কাছে? তো এই জন্য আমি এখন বড় বড় বলছি তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি ফিরে আসো, নিজেই চলে আসো, তোমার আব্বা আম্মু যারা আনার আনো, তো তুমি আগামীকালের ভিতরে চলে আসো। তো এখন বড় বউ আসলে তো ইনশাল্লাহ দেখতেই পাবেন। নাহলে আমার যাইতে আমি কবে যাইতে পারবো? ছোটো বউর এই অবস্থায়, ছোটো বউর আগে মেন্টালি পুরোপুরি সুস্থ করতে হবে। সুস্থ কইরা পারলে আনতে যাইতে হবে, না হলে এখন কী হবে আমি চাই না। তো আমি বড় বড় ভিডিওর মধ্যেও রিকোয়েস্ট করতেছি তুমি ইনশাল্লাহ চলে আসো। তোমার তো সব কিছু বলছি আরও বিস্তারিত, এদিকে তো সব বলতে পারি না, তুমি তো সবই জানো আমার হাত পায়ে এখন কীভাবে বাঁধা। তুমি চলে আসো, ইনশাল্লাহ আমরা একসাথে সব ম্যানেজ করতে পারবো। আসলে হয়তো মানে আব্দুর রহমানের পাইলে আমার ছোটো বউ আরও দায়িত্ববোধ ফিল করবে, আরও ভালো থাকবে মানসিকভাবে। তো ইনশাল্লাহ তুমি আব্দুর রহমানরাও নিয়ে আসো, ও হয়তো ভালো থাকবে। সব কিছু মিলে আমরা গুছে উঠতে পারবো সব কিছু। বড় বড় আমি বলছি তো আসার কথা, এখন দেখা যাক বড় বউ নিজ থেকে আসে কিনা। আর আমার ছোটো বউর বিস্তারিত কালকে আপনাদের শেয়ার করব। আর ওরে বাসায় আনবো কখন ছোটো বউরে, ছোটো বউর অবস্থার উপরে আমি আমরা তো যাই, অনেক দেরি হয়ে যাইতেছে গাইস। তো আজকে আল্লাহ হাফেজ, আমি এখন ছোটো বউর কাছেই যাবো, কখন বাসায় আনি কী আনি সবই আপনারা জানতে পারবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই দোয়া করেন, আল্লাহ হাফেজ।